পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানে ২৬-এর নির্বাচনকে কেন্দ্র করে একটা তুমুল রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে। এটা একদম পরিষ্কার। তুমুল একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে। ধরুন এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি না থাকতো, আর যদি টি-20 ওয়ার্ল্ড কাপ না থাকতো, পুরোটাই খবরে পশ্চিমবঙ্গের রাজনীতি। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চ থেকে সি অফিস থেকে শুরু করে ইসিআই এর অফিস থেকে শুরু করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে এই বেষ্টনীটা সম্পন্ন হতো। এখন আজকে আমার খুব ভালো লাগছে যে এতদিন আমি যে পডকাস্ট করলাম তার মধ্যে এমন একজন মানুষকে আজকে আমি পাচ্ছি আজকের পডকাস্টে আপনাদের সামনে, যার বক্তব্য আমি তুলে ধরতে পারবো। স্বাভাবিকভাবে যে রাজনীতিক আলোচনার পরিমণ্ডল তৈরি হয় তাতে সেই ব্যক্তিকে খুব বেশি সক্রিয়ভাবে আমরা টিভির পর্দায় দেখতে পাই না। প্রচুর শিক্ষিত মানুষ, মানে আমার যেটা মনে হয়েছে তাকে সামান্য স্টাডি করতে গিয়ে প্রশ্ন এটা আমার মাথায় জেগেছে যে তাহলে কি রাজনীতিতে যে সমস্ত শিক্ষিত, জ্ঞানী এবং রাজনীতিক সচেতন মানুষেরা আছেন তারা কি পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতিতে খানিকটা নিজেদেরকে অন্তরালে রাখবার চেষ্টা করছেন? কেন এমনটা করছেন? মানে অদ্ভুত একটা ফিলিং আমার মধ্যে কাজ করেছে। সবাই চিৎকার করছেন যে তার সেই শ্রেষ্ঠ, সেই সবার আগে। এই যে প্রতিযোগিতার লড়াই, কোথাও যেন মনে হচ্ছে গণতন্ত্রে এই যে আপনি বা এই যে আমি, এদের প্রতি মানুষের ভরসাটাই কমে গেছে। আমরাই করে দেবো, আমরাই জিতে যাব, আমরাই পেরে নেবো, এরকম একটা মানসিকতা। তো আসুন আজকে কিছু খোলামেলা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ এবং সাহিত্যে পদ্মভূষণ প্রাপ্ত স্বপন দাশগুপ্ত। আমি স্বপনবাবুকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই অন্তঃকরণে। স্বপনবাবু, এর আগে আপনি আমাদের এখানে আসেননি বা আগে কেউ কখনো টিভিতে দেখেনি, কথাটা সেরকমটা নয়। আমি আপনার সঙ্গে প্রথম বসছি, আমি প্রথম কথা বলছি। আমাকে একটা কথা বলুন, এই যে রাজনীতির যে পরিমণ্ডল যেটা দেখতে পাচ্ছেন আপনি, দেশ থেকে শিক্ষা করার পর বিদেশ, বিদেশ থেকে আবার অন্য দেশ, এরকম অনেক জায়গা ঘুরে বেরিয়েছেন। আমাকে বলুন, এই যে পশ্চিমবঙ্গের যে রাজনীতির যে পরিমণ্ডলটা তৈরি হয়েছে, যে পরিমণ্ডল ওভারঅল, আমি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির কথা বলছি না, একজন শিক্ষিত মানুষের, মানে স্বপ্নবাবু জানেন তো, এই শিক্ষিত মানুষেরা খুব হাপিত্যেশ করছে, সাধারণ মানুষেরা। এটাকে কিভাবে দেখছেন আপনারা? দেখুন, প্রথমত আমরা যে আমি নিজের ব্যক্তিগতভাবে যদি বলি যে দৈনন্দিন রাজনীতি সম্বন্ধে টেলিভিশনের সামনে আসি না বা কোনো মন্তব্য করি না, তার মানে নয় যে আমরা সেটা ফলো করি না। নিশ্চয়ই। এটার মানে হচ্ছে সব বিষয়ে কথা বলে কোনো লাভ হয় না। এরকম হতাশা কেন? না, হতাশা না। এখন আপনি দেখুন, এই বছরটা থেকে আরম্ভ করি, যে এখন মার্চ মাস হলো, জানুয়ারি থেকে যদি আরম্ভ করি, প্রথমত সারা ভারতবর্ষে একটা ভীষণ একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল যে এআই এর ইম্প্যাক্টটা কি হবে, তার এফেক্টটা কি হবে। এটা নিয়ে অনেক চর্চা এখনো, যে লোকে যে এটার একটা কোনো সমাধান বা কোনো উত্তর পেয়েছে তা না, কিন্তু তার একটা যে যাকে বলে ডিসরাপটিভ এফেক্ট, সেটা যে হবে সেটা নিয়ে একদম বিরাট আলোচনা চলছে। আর বিরাট একটা সামিট হয়ে গেল বিরাট, সারা ভারত, সারা বিশ্বে প্রথম এই ধরনের সামিট। ঠিক বলেছেন। তারপরে হলো ইরান কে নিয়ে যে যুদ্ধটা আরম্ভ হয়েছে, এটার এখন এটা যে কোথায় যাবে, তার ইমপ্লিকেশন কি, তার ভারতবর্ষের বিদেশ নীতিটা কিরম ভাবে হবে, তবে সেটা নিয়েও একটা বড় চর্চা চলছে। আমিও সেই চর্চার এই দুটোর মধ্যেই বেশিটাই, এই বিদেশ নীতি নিয়ে আমি অনেকটাই অংশগ্রহণ করেছি, লেখালেখিও করেছি। পশ্চিমবঙ্গে আমি যেটা আমার খুব আশ্চর্য হচ্ছে, হতাশও হয়েছি, যে এটা নিয়ে কোনো রাজনৈতিক স্তরে, পাবলিক সর্বজনীন স্তরে এগুলো নিয়ে দুটোর মধ্যে কোনো সে ধরনের কোনো আলোচনা নেই। একজন কে আয়াতুল্লাহ কি মরে গেছে বলে যে একটা প্রদর্শন করেছে, সেটা আমি সেটা আমি ধরছি না। আমি যেটা দেখছি যে এই এত বড় বড় যত ঘটনা ঘটছে, এত ডেভেলপমেন্টস গুলো হচ্ছে সারা ভারতবর্ষে, সারা বিশ্বে, পশ্চিমবঙ্গে আমাদের কি ওটা কোনো ইন্টারেস্ট নেই, নাকি আমরা এটার মধ্যে থেকে বেরিয়ে গেছি? একদম। আমার কাছে যেটা সব থেকে হতাশ হবার কারণ লাগে, সেটা হচ্ছে আমরা নিজেদের মানসিক যে গণ্ডিটা, ওটা ছোট করতে করতে কোথায় নিয়ে এসেছি। একদম। এখন আমরা, আমাদের কাছে খুবই বিরাট লাগা, বড় খবর হলো যে কে এসআইআর নিয়ে কে কাকে বলেছে যে ডোন্ট শাউট এট মি, বা কে অন্য ধরনের কি ধরনের
বা আমরা একজন রাষ্ট্রপতি এলো তাকে কিরম ভাবে অপমানিত করতে পারলাম, সেই ধরনের কথা নিয়ে আমরা ব্যস্ত আছি। আর আমাদের রাজনীতিটাও কি এইরকম লেভেলে চলে যাবে? না স্বপনদা একটা কথা বলুন না, যারা একাডেমিক ভাবে এলিট ক্লাসের লোক, মানে আমাদের তো বাংলার, আমি সেই হুম, হুম, পুরনো সনাতনী শিক্ষা বলছি না, এই সমাজেও তো প্রচুর শিক্ষিত মানুষ আছে, প্রচুর নবপ্রজন্ম আছে, নতুন প্রজন্ম, ইয়াং জেনারেশন, তারাও শিক্ষিত। তাদের কাছে ব্যাপারটা কিরকম ইম্প্যাক্ট করে? কারণ আমি আপনার ফ্যামিলি দেখতে গিয়ে দেখছিলাম আপনারা প্রত্যেকেই ভীষণ শিক্ষিত। এরকম অনেক শিক্ষিত হয় যে হয়তো ছেলে হয়তো বাইরে পড়াশোনা করছে, স্ত্রী হয়তো কোনো জায়গার বড় কোনো এডিটোরিয়াল পোস্টে রয়েছে, বা ধরুন সেই ভদ্রলোক, যে ভদ্রলোক চূড়ান্তভাবে শিক্ষিত, এরকম তো বহু ফ্যামিলি আছে। এদের কাছে কি তাহলে এই রাজনীতিক এই খেলাটা একটা বিমর্ষতার সৃষ্টি করছে, নাকি হতাশা করছে, কি করছে আর কি? দেখুন, পশ্চিমবঙ্গে আমি যদি রাজনৈতিকভাবে জিনিসটাকে দেখি, পশ্চিমবঙ্গে দুই ধরনের রাজনীতি প্রচলিত ছিল। একটা ছিল, সেটা ডক্টর বিধানচন্দ্র রায় তার একটা প্রতীক ছিল, সেটা হচ্ছে যে কিরকম ভাবে বাংলাকে ভারতবর্ষের ভেতরে এনে বাংলার একটা শীর্ষস্থানে পৌঁছানো যায়। আচ্ছা, এটা ছিল ওনার উদ্দেশ্য, লক্ষ্য। বেশ। তারপরে আর একটা ট্রেন্ড হলো, যেটাকে বাংলাকে কিরকম ভাবে আমরা বিচ্ছিন্ন করে, বাংলা যেন একটা আলাদা, কোনো একটা আলাদা জন্তু, সেটা যেন ভারতবর্ষের ওর থেকে একটু বিচ্ছিন্ন হয়ে থাকবে। আর আজকে যেটা দেখছি, যে সারা ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। আপনার কাছে একটা তুলনা জানতে চাইবো, মানে ধরুন এই যে জ্যোতিবাবু বা বুদ্ধ বাবুদের সময়কার যে পশ্চিমবঙ্গ ছিল, শেষের দিকে তো তাদের ওই হারমাদ, মানে বর্তমান শাসক দল তাদেরকে হারমাদিজম, এই পোর্শনটা, ভোট লুট, ভোট চুরি ইত্যাদি, বা 34 বছরের শাসনের ফলে যে একটা মানুষের মধ্যে যেটাকে আমরা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হতে দেখি, এটা তৈরি হয়েছিল, সেটাও মানুষ দেখেছে, আপনি দেখেছেন, আবার আপনি 2011 সাল থেকে আজ অব্দিও দেখছেন। যদি তুলনাটা টানতে বলি স্বপনবাবু, ছোট করে, যেহেতু আপনি সাহিত্যে একদম প্রথিতযশা, ছোট্ট করে কি বলা যেতে পারে এখানে? দেখুন, সেকালে দুটো ছিল, একটা ছিল কন্ট্রোল বাই দ্য পার্টি, আর সেটা ছিল যে এক ধরনের রাজনীতি যেখানে শিল্প এবং কোন রকমের ম্যানুফ্যাকচারিং, মডার্ন সেক্টর বলতে যেগুলো, সব পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছিল। কিন্তু যারা শীর্ষস্থানে বসেছিলেন তারা খুব শিক্ষিত ছিল, তারা তাদের শালীনতা একটা ছিল, নিজেদের কথাবার্তা, গুড মেন রং আইডিওলজি, এটা আমি বলতে পারি। হ্যাঁ, এখন এখন গুড মেন রং আইডিওলজি, গুড, খুব এখন ভালো। যেটা হয়েছে, হ্যাঁ। এটা হচ্ছে পুরো জিনিসটা আমরা মর্টগেজ করে দিয়েছি। এই যারা তোলাবাজি করে, এই করে, একটা লেভেলটা কোথায় নামিয়ে দিয়েছি। কোনো আমাদের কিছুই আমাদের উন্নতি হয়নি। আমাদের যেটা হলো যে আমরা এখন কি স্পেশালিস্ট উৎসব, ফেস্টিভ্যাল ইকোনমিতে আমরা এখন নাম্বার 1, ছুটি করি, দুর্গা পুজোটাকে দুর্গা ফেস্টিভ্যাল হয়ে গেছে, সেটাই। এইসব জিনিসে খুব ভালো, ওই মেসিতে একটু মেস হয়ে গেছিল সেটা ছাড়া, কিন্তু তাছাড়া শিল্প বা অন্য ধরনের শিক্ষা বা এই ধরনের কিচ্ছু নেই। আর যারা শীর্ষস্থানে বসে আছে তাদের ভাষা শুনলে লজ্জা লাগে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, স্বপনদা বলেন, সেটা নিয়ে আমাদের রাজ্যের মানুষের মধ্যে বা তার ইম্প্যাক্ট কি পড়বে ভারতে, তাই নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু স্বপনদা একটা প্রতিবাদ অদ্ভুত দেখলাম, আপনিও হয়তো দেখেছেন, আপনি বলছেন কিন্তু এই যুদ্ধের জন্য গ্যাসের দাম রাতারাতি 60 টাকা বাড়লো, আর তারপর কালো শাড়ি পরে তৃণমূলের মহিলাদের দেখলাম থালা বাজাতে। এই থালা বাজানোর তো সমালোচনা করানো হয়েছিল, মানে এই প্রতিবাদটা তো রাস্তায় হলো। আচ্ছা স্বপন, একটা কথা আমাকে বলুন, প্রতিবাদের ভাষা যেভাবে আমরা এখন দেখছি, রাজনীতিতে প্রতিবাদ করা হবে, আন্দোলন বিক্ষোভের, এটা স্বাভাবিক, কিন্তু প্রতিবাদের ভাষার যে ধরনের পরিবর্তন বা তার যে সংকলনগুলো আসছে, তাকে সেটাতে আপনার বিশ্লেষণ কি? আমি এগুলো সবটাই আপনাকে একজন সাহিত্যপ্রিয়, সাহিত্যপ্রেমী এবং পদ্মভূষণ হিসাবে আমি জিজ্ঞেস করছি। দুরকম আছে। প্রথম কথা, আমি এটা আপনার সঙ্গে একমত নয় যে খালি ওই যে গ্যাসের 60 টাকা দাম বাড়লো সেটা নিয়েই মানে ডাইরেক্ট ইম্প্যাক্ট হয়েছে। কোনো কলকাতার চত্বরে আমি দেখেছি একটু আধটু, যে ইরানে ওনাদের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি
যেভাবে তার মৃত্যু হলো, হুম। তার প্রতিবাদে অনেকেই উঠে পড়েছিল। সেটা তাদের কাছে একটা আপনি বিরাট, মনে হয় তাহলে ওই সময়টা টিভি দেখতেন না, যেই সময় অপারেশন সিন্দুর নিয়ে কলকাতার বুকে প্রতিবাদ হয়েছিল। সে তো হবেই। একটা অংশ লোক হ্যাঁ। আছে, হ্যাঁ। তারা হুম। ভারতবর্ষের যে হুম। কোনো মানে সাফল্যতা হুম। দু চোখে দেখতে পারে না। সেটার কথা আমি বলছি না। আচ্ছা। আমি এখন হুম। যদি প্রতিবাদের ভাষা নিয়ে হুম, হুম, কথা হুম। হচ্ছে, হুম। এখন একটা রাজনৈতিক দল যে 60 টাকা গ্যাস বেড়েছে, ইলেকশন সামনে, সেটা হুম। প্রতিবাদ করবে, এটা তো মানে এতে আমার মানে আশ্চর্য হবার কিছু নেই। সেটা হোক, কিন্তু এটাও দেখা গেল হুম। যে এসআইআরটা আসলে খুব একটা বড় কথা ছিল না, যে প্রতিবাদটা এসআইআর এর ছিল না। হুম। প্রতিবাদটা যে কোনো জিনিসে, ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলেও তাও প্রতিবাদ হয়ে যেত। হুম। ওই মঞ্চটা হুম। ইজ আ ফোরাম ফর অল অকেশনস। না মানে আমি আমি আর একটা কিন্তু জিনিস অবাক লাগলো যে এটা মধ্যপ্রাচ্যের সমস্যার জন্য, ধরুন হরমুজ প্রণালী বন্ধ, জাহাজগুলো আসছে না, সেই কারণের জন্য বাড়লো, কিন্তু সেটাকে রাজনীতিকভাবে রূপ দেওয়া হলো যে বিজেপি এর দামটা বাড়িয়েছে। আমি আপনার কাছে আরেকটা জায়গায় বলি যে মানুষকে বোঝানো, আমরা তো খুব জেনারেল সাধারণ মানুষের মধ্যে তো খুব একটা রাজনীতির বিশ্লেষণের অত বুদ্ধি নেই, অত শিক্ষাও নেই আমাদের এত মানুষের মধ্যে পশ্চিমবঙ্গে। এসআইআর নিয়ে যখন প্রচার হতো, কি না কি বলা হলো, মানে আমি তো এরকম শুনেছি এসআইআর এর পরে এনআরসি হচ্ছে, এসআইআর এর পরে লোককে বার করে দেওয়া হবে। সম্বন্ধে আপনি আপনি হয়তো খারাপ লাগবে আপনার, বিজেপি দলের নেতারা বলছে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট। তাহলে এই যে এসআইআর নিয়েও কি মানুষকে ভুল বোঝানো হলো? আপাতভাবে নির্বাচন কমিশনের একটা কাজ, সেটা অর্ধেক মানুষ বুঝতেই পারলো না। এটা আপনি বলছেন, হুম। আমি মানছি যে হুম। আমাদের নিজেদের দলের লোকেরাও অনেক সময় উল্টোপাল্টা কথা বলে। হুম। সিএএ যখন হয়েছিল, হুম। হুম। তখন সিএ এর সময় সিএটার আইনটা কি তার সেটা কি করতে চাইছিল, তার সঙ্গে যে এনআরসির কোনো সম্পর্ক নেই, সেটা এইটা দুটোকে একসঙ্গে দুটোকে টেনে নেওয়াতে মানুষের মনে একটা বিভ্রান্ত সৃষ্টি করা আপনাদের হয়েছিল। মতো নেতারা তাহলে চুপ করে থাকেন কেন? দেখুন, একজন লোক, অনেকে একটা বড় রাজনৈতিক দলে হুম। অনেকে অনেক রকমের কথা বলে, তাদের তো, আর এখন একটা রাজনৈতিক দলে তো সবাইকে বলা যায় না যে বা তুই বাজে কথা বলছো, একটু থামো, বললে ভালো হয়। অনেক সময় অনেককে বলা উচিত যে কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু অনেককে বলা যায় যে একটু কম কথা বলো। হ্যাঁ, বিজেপির মতো এত না, না, বড় দলও একটা এই বাইনারিতে চলছে এখন। দেখুন, সেটা সব কিছু দলে, করার এটা নেই। সব দলেই চলে। আচ্ছা, দেখুন, আচ্ছা, একটা একটা ম্যাস পলিটিক্যাল পার্টিতে হুম। সব ধরনের লোককে আচ্ছা। আনতে হয়, আচ্ছা। টানতে হয়। তো অনেকে যেটা, যে দেখুন, ইলেকশন কমিশনের কাজ না যে কে বা নাগরিক, কে নাগরিক, মানে কেউ যদি নাগরিক না হয়, হ্যাঁ, হ্যাঁ। তাকে যদি ডিপোর্ট করা, সে যদি অবৈধভাবে এখানে দেশে আছে, তাকে দেশ থেকে বহিষ্কার করার দায়িত্ব ইলেকশন কমিশনের না। কিন্তু রাজনৈতিক কিন্তু- নেতারা মানুষকে তো বোঝাচ্ছেন কিন্তু- সেটা। হ্যাঁ, তাকে যে ভোট জায়গাতে সে না দেয়, সেটা তার দায়িত্ব। একদম। এইটুকুই, বাস, একদম ফুল ঠিক। স্টপ, ওইখানেই। একদম। এর বেশি ওর কোনো দায়িত্ব নেই। হুম। আর ইলেকশন কমিশন যদি ওইটুকু কাজ করে, আমি বলবো তাদের যে সাংবিধানিক যে রেসপন্সিবল দায়িত্বটা আছে, হুম। ওনারা পালন করেছেন। তবে তো আপনার মনে হয় যে ক্ষেত্রে আরেকটু সময় নিয়ে এসআইআর করলে, কারণ আমরা যখন প্যানেল করি টিভিতে, তখন বারবার করে রাজনৈতিক দলগুলো, মানে অবিজেপি রাজনৈতিক দলগুলো এই অবস্থানটা পরিষ্কার করে যে এতে সময় নিলে ভালো হতো, এসআইআর টাইম নিয়ে করলে ভালো তার হতো। মানে কি, হুম। তার ওটা ফুটনোটটা কি? হুম। তার মানে হচ্ছে যে 2024 সালে যে ইলেকশন তালিকা, ভোটার তালিকা, সেটাকে দিয়েই এবারে নির্বাচন করাতে হতো। সেটাই তার মানে বলতে চাই। এক্সকিউজ তার। এটার মানে এইটাই বলতে চাই। আচ্ছা। মমতা ব্যানার্জির যে সুপ্রিম কোর্টে যে পিটিশন ছিল, সেখানে কিন্তু তাই বলা হয়েছিল হুম। যে পুরো এসআইআর পদ্ধতিটা বন্ধ করে দিন, এবং 2024 সালের ভোটার লিস্টের ভিত্তিতেই আমরা নতুন এই 26-এর ইলেকশন করব। তাহলে কি ইলেকশন হওয়া উচিত ওই 60 লাখ লোককে বাদ দিয়ে, বা নাকি? খুব ইম্পর্টেন্ট জায়গাটা সম্বন্ধে আপনি খুব ভালো একটা লিঙ্ক ধরিয়ে দিলেন। এই 60 লাখ লোক যাদের নামের পাশে লেখা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, সম্বন্ধে এই যে 60 লাখ লোক, এখন রাজনৈতিক দলগুলো, আপনি জানেন কয়েকদিন আগে বামেরা মোহাম্মদ সেলিমের নেতৃত্বে, এমনকি বর্ষিয়ান নেতা বাম চেয়ারম্যান বিমান বোসের নেতৃত্বে সিও দপ্তর অভিযান করেছেন। কংগ্রেস রাস্তায় নেমেছে, এমনকি আইএসএফ এর মতো দল, নওশাদ সিদ্দিকী, তিনিও সিও অফিস অভিযান করেছেন। তাহলে সবাই চাইছে যে 60 লাখকে বাদ দিয়ে ভোট করা যাবে না। ঠিক আছে, আপনার কি মতামত, বা আদতে আপনার কি মনে হয় এই যে যদি 60 লাখকে, যদি 60 লাখ সম্ভব হবে? যদি 60 লাখের অ্যাডজুডিকেশন সম্পূর্ণ করে হুম। তারপর যদি আমরা ইলেকশনে যাই, সেটাই হচ্ছে
সেটা উচিত আপনি উচিত, বলছেন। আমি মনে করি সেটাও তাহলে উচিত। কি রাষ্ট্রপতি শাসনে ভোট কিন্তু হবে স্বপন? তার মানে এইটাই হচ্ছে যে তার হ্যাঁ, মানে হচ্ছে হ্যাঁ। রাষ্ট্রপতি শাসনে হ্যাঁ, ইলেকশন করতে হবে। হ্যাঁ, তাই এরা কি প্রস্তুত? আচ্ছা, তখন কি আমরা শুনবো না যে ফ্যাসিবাদ এসে গেছে? আচ্ছা। রাষ্ট্রপতির শাসনে হুম। যদি ইলেকশন হয় সামনের দিনে, তাহলে যে ধরনের হুজ্জতি, যে ধরনের লোকাল লেভেলে বুথের মধ্যে হামলা, এইসবগুলো অনেক বন্ধ হবে, বন্ধ হয়ে বলছে। সেটা বন্ধ হবে। আচ্ছা। কিন্তু তাহলেও as a precedent, হুম। it is not good. মানে ফ্যাক্ট যেটা বলছে, ধরুন এই দুদিন আগে আমি দেখছিলাম 7 লক্ষ লোকের মতো তো দেখা হয়েছে আউট অফ 60 লাখ। 7 লক্ষ মতো দেখা হয়েছে, মানে যেটা এখন ধরুন 50 মনোরম- বাকি আছে, 50 লক্ষ হ্যাঁ। বাকি আছে। মানে 50-এর ওপর বাকি আছে। হ্যাঁ। আমি ধরে নিলাম আরো 10 দিনের মানে আমার তো মনে হচ্ছে প্রায় 25 লক্ষ লোক বা 30 লক্ষের উপর হয়তো বাকি থেকে যেতে পারেন। সেক্ষেত্রে আপনি বলছেন এই সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যায় না। সম্বন্ধে যেটা আপনার বক্তব্যে আসলো, আমি দেশের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলবেন বা প্রধানমন্ত্রী বলবেন, এটা আমরা ন্যাচারালি কিন্তু এটা একটা জিনিস আমি বলে দিই, হুম, এইবার যদি রাষ্ট্রপতির শাসন হয়, হুম, ইট উইল বি আ সুপ্রিম কোর্ট ইম্পোজড রাষ্ট্রপতি শাসন। আচ্ছা, এটা একটা মানে নতুন একটা আচ্ছা। প্রেসিডেন্ট হবে। আমি রাষ্ট্রপতি প্রসঙ্গে আসি। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দেশের উদ্দেশ্যে বলছেন, আমরা এটা বহুবার শুনেছি এবং আমরা ইউজ টু এই ছবিটা দেখে। কিন্তু কয়েকদিন আগে শিলিগুড়িতে যে ঘটনাটা ঘটলো, তাতে রাষ্ট্রপতি বলছেন যে আমাকে এই মাঠে না করতে বলে আরেকটা মাঠে সভা করতে বলা হলো, আমি সেখানে গেলাম এবং এটা কোনো মানে এটা আদিবাসীদের নিয়ে একটি অনুষ্ঠান। কিন্তু আমার মনে হলো যে একবার আমি আগের আমার যেখানে নির্দিষ্ট ভেন্যু ছিল আমি সেখানে একবার যাই। সেখানে রাষ্ট্রপতি যেটা বললেন, আমাদের কাছে রেকর্ডেড ফুটেজ আছে, চাইলে আমি আপনার ইন্টারভিউয়ের পাশে সেটা চালিয়ে দিতে বলবো। সেখানে উনি বলছেন যে আমার এই জায়গাটা দেখে মনে হচ্ছে এখানে 5 লক্ষ লোক ধরতে পারত। প্রশাসন আমায় হেল্প করলো না। মমতা ব্যানার্জি আমার ছোট বোনের মতো, আমার কোনো রাগ নেই, উনি ভালো থাকুন। এই যে বক্তব্য, এবং তারপর এটাকে শেষ করা যায় না, কনক্লুশন করা যায় না সম্বন্ধে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পরে যেটা ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে বলছেন, আপনি যেটা বলছেন ধর্ণা মঞ্চ এখন সবকিছুর মঞ্চ। আমরা কি সবসময় পিছন পিছন ঘুরে বেড়াবো রাষ্ট্রপতির? উনি একবার আসলে ঠিক আছে, বছরে যদি 10 বার করে আসেন আমরা ওনার পেছনে যাব? এই যে আমি দুটো বক্তব্যই রাখলাম, একদিকে দ্রৌপদী মুর্মু মাননীয় রাষ্ট্রপতি, অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই দুটো জায়গায় যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে বা সাধারণ মানুষের মধ্যে যে ভাবমূর্তি তৈরি হচ্ছে, সেটা কেমন? দেখুন, এটা দুটো জিনিস। হুম। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে প্রোটোকলের ব্যাপার। রাইট। প্রোটোকলে লেখা আছে হুম, যে যদি কোনো কারণে হুম, মুখ্যমন্ত্রী না যেতে পারে, হুম, তাহলে কোনো একটা সিনিয়র ক্যাবিনেট মন্ত্রীকে নিযুক্ত করতে পারে, তাকে মানে সরকারকে রিপ্রেজেন্ট করার জন্য। তাছাড়া চিফ সেক্রেটারি আর এইসব আমলা যারা যাবে, আইএস আইপিএস আইএএস যিনি সব মানে সিনিয়র যারা, তো এখানে মুখ্যমন্ত্রীও যাননি, কোনো সিনিয়র মন্ত্রীও যাননি, চিফ সেক্রেটারিও যাননি, ডিজিপিও যাননি, কেউই যান। আরেকটা দিকে দেখতে গেলে এই যে পশ্চিমবঙ্গ সরকার, তাদের এখন হ্যাবিট হয়ে গেছে যে যাদের ওনারা মনে করেন বিরোধী পক্ষের সঙ্গে কোনো যুক্তি আছে, মানে কোনো একটা সম্পর্ক আছে, তাদের কোনো কিছু ব্যবস্থা, আয়োজন, সভা, মিটিং, সেগুলোকে বলবে না, করতে পারবে না। কোনো মুখ্যমন্ত্রী, আফটার অল উনি মুখ্যমন্ত্রী অফ অল ওয়েস্ট বেঙ্গল, এই তৃণমূল মুখ্যমন্ত্রী বলে না, তার একটা মর্যাদা আছে, একটা স্থান আছে। কার সঙ্গে কিরকম ভাবে কথা বলতে হয়, কিরকম ব্যবহার করতে হয়, সেইটুকু মানে মর্যাদাটা, আপনার অফিসের মর্যাদাটা রক্ষা করুন প্লিজ, এটা আমার অনুরোধ ওনার কাছে। তো অসাধারণ। এই মর্যাদা রক্ষা করার জায়গা আপনার কথা শুনে উনি করবেন কিনা আমি জানি না। সম্বন্ধে একটা জায়গায়, যেহেতু আপনি রাজ্যসভা করে এসেছেন, রাজ্যসভাতে আপলিটিক্যাল পার্সন যাবেন, এটা খুব স্বাভাবিক। সচিন তেন্ডুলকার গেছেন বা আরো অনেক। এবার এই সম্প্রতি রাজ্যসভার একটা মানে প্রার্থী বাছাই হয়েছে তৃণমূলের তরফ থেকে, 4 জন গেছেন এবং বিজেপির তরফ থেকে দীর্ঘদিন রাজনীতি করা বিজেপির প্রদেশ সভাপতি ছিলেন উনি, গেছেন, রাহুল দা গেছেন। এই যে প্রার্থী বাছাই যেটা হচ্ছে, ধরুন এই বাবুল সুপ্রিয় বা কোয়েল মল্লিক বা মেনকা গুরুস্বামী বা রাজীব কুমার, এই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূল কতটা যত্নবান হচ্ছে? এখন তৃণমূলের বেশি হ্যাঁ, উদ্দেশ্য, রাজ্যসভাতে হুম। ওনাদের একটা ছোট দল, হুম, তো ছোট দল এখন ওনারা অত গুরুত্ব দেন না। আচ্ছা,
যে কে কি বলবে, কতটা রাজনৈতিক, আচ্ছা। ওনাদের এক দুজন রাজনৈতিক থাকে। তাছাড়া লোকসভাতেও হোক আর হুম। রাজ্যসভাতেই হোক, ওনাদের একটা ব্যাপার হচ্ছে একটু গ্ল্যামার কোশ্চেনটা বেশি করে রাখা আচ্ছা আচ্ছা একদিক থেকে। আর আচ্ছা। আরেকটা হচ্ছে ওনাদের হ্যাঁ। পদ্ধতি হচ্ছে মমতা ব্যানার্জি যদি চায় একে দেবে, না চায় তো দেবে না। দেখলে আমার যদি বডিগার্ডকে দিতে চাই তাকে দেবে, যদি অন্য কাউকে দিতে চাই তাও দেবে। এটা হয় কোনো এটা- মানে রাজনৈতিক দলের ক্ষেত্রে কি দেখুন, হয় মানে এরকম? এই হওয়া উচিত না, হুম, কিন্তু আপনি যদি আপনার রাজনৈতিক দলকে একটা পার্সোনাল প্রপার্টি করে দিয়েছেন, হুম। তাহলে তো হতে বাধ্য। আচ্ছা, আপনি যদি তাই বলেন তাহলে উনি বারবার করে জিতে আসছেন। জিতে এর আসছেন, কেমিস্ট্রিটা কি একটু বলবেন স্বপনদা? জিতে আসছে বা না। সেই কেমিস্ট্রি কি কখনো পরিবর্তন হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে। কিভাবে? কোনো জিনিস পার্মানেন্ট না। চিরস্থায়ী থাকে না। একদমই সেটা তো। আপনি জানেন সিপিএম এর কথা, যে আমরা রেড ফোর্ট কোনোদিন ভাবতে পারতাম যে হঠাৎ একদিন ধসে যাবে পুরো জিনিসটা? তাই। আমরা ভাবতে পারিনি। কংগ্রেস যে এত বড় কিন্তু দল, তখন তো নন্দীগ্রাম সিঙ্গুর না ইস্যু না, ছিল। সেই ইস্যু এখন কিছু তো কি? হলো, হ্যাঁ। কিন্তু কতটা নবীন বাবু আমার হ্যাঁ। মানে আমাদের পার্শ্ববর্তী রাজ্য হ্যাঁ। নবীন প্রদেশ, পট্টনায়ক। হ্যাঁ। নবীন বাবু হ্যাঁ। খুব ভালো রাজত্ব করেছিলেন, হ্যাঁ। খুব একটা সোবার লোক হুম, উনি। হুম। তো হঠাৎ কেউ এক্সপেক্ট করেনি একটা হুম। ছোট্ট জিনিসের ভিত্তিতে হুম। ওনার কি ওনার একজন সহায়ক কি নাম ছিল, এই পান্ডিয়ান, হুম। সবাইকার একটা সন্দেহ হয়েছিল যে পান্ডিয়ানকে একদম উত্তরাধিকারী করবে। আচ্ছা। সেই কারণে একটা ওনার বিরুদ্ধে একটা বিরাট একটা আচ্ছা। প্রতিক্রিয়া হলো। এখানে হেরে কি গেল। হতে পারে? এইখানে ফ্যাক্টরটা এখন কি হতে পারে? ফ্যাক্টরটা এখন অব্দি কি হতে পারে, এটা কি এত মানে একদম হুম। জমতে হুম। একদম হঠাৎ উপরে পড়ে রিঅ্যাক্ট যাবে? করবে মানুষ আপনার মানুষ মনে হয়? রিয়াক্ট করতে পারে। দেখুন অনেকে এখানে একটা ভয়ের পরিবেশ আছে। আমি সত্যি কথা বলতে, এটা খুব খারাপ লাগে বলতে, কিন্তু হুম, হুম। আসলে ভয়ের পরিবেশ। হুম। আর 21 সালে ইলেকশনের পরে মানে পোস্ট ইলেকশন যে ধরনের হিংসা আমরা দেখেছিলাম, হুম। কত 30-40 জন লোককে মানে যেরকম ভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তাছাড়া লোকজনের ছোট ছোট মানে ব্যবসায়ী, ছোট ছোট টোটোওয়ালা, কে ফল বা একদম, সবজি একদম। বিক্রি করে, ওই ধরনের বিজেপির যে সমর্থকরা ছিল, আর একদম বুথ স্তরে গিয়ে বড় বড় নেতাদের হয়তো হুম। করেনি কিছু, হুম। তাদের যে ধরনের মানে তাদের উপর যে ধরনের অত্যাচার করছে, এটা মানে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে যে বিরোধী রাজনীতি করতে গেলে, পার্টিকুলারলি বিজেপি করতে গেলে আমরা বলতে পারবো না। তাই এটা একটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে আমরা লোককে ভয়টা কিরম ভাবে কাটিয়ে উঠতে পারবো। এটা ঠিক কি আছে, গেছে? আপনি যে কথাটা বলছেন যে এখনো হুম। এমন কি দেখাতে পারবেন যাতে বোঝা যাচ্ছে যে এবার বদলানো, এবার বদলানো। এবার হ্যাঁ। মানে মানে আপনি পাল্টানো 21 সরকারটা দেখেছেন, আপনি হ্যাঁ আমি দেখেছি। 24 দেখেছেন। এখন অব্দি আমি সেটাই বলছি। যে আমার chemistry-টা আমি কি? মনে করি হুম। যে যদি আমরা হুম। এবার সাফল্যতা অর্জন করার যদি একটা দিকে পদক্ষেপে এগোতে পারি, হুম। সেটা হচ্ছে আপনি দেখবেন ইলেকশনের 15 দিন আগে, তার আগে কিচ্ছু দেখবেন না। আচ্ছা, আপনি মনে হয় hints দিচ্ছেন। আমি আমি ধরতে পারছি না আমি কিনা। বলছি যে আপনি বলছেন ঠিক 15 দিন আগে বোঝা যাবে এমন একটা এমন কিছু। আমি মনে করি যে আচ্ছা। এটা পরিবেশটা যখন হুম। যদি মানে চেঞ্জ যদি হতে হয়, আচ্ছা। তাহলে ওইটার ইঙ্গিত দেখবেন আপনি 15 দিন 15 দিন আগে। আগে। আমাদের রাজ্যে 30% মুসলিম পপুলেশন, 30, কেউ আচ্ছা। কেউ বলে 32, কেউ কেউ বলে 33, যাই হোক ওই ধরনের 30+। তো মোটামুটি তার পুরো ভোটটাই ওনারা পান, আমরা পাই না। এবার কি পাবে? আমরা পাই না, হ্যাঁ, হ্যাঁ, না বিজেপি তো আমরা পাই না। হ্যাঁ। তো ওটা দিয়ে ওনারা স্টার্ট করেন 30, আমরা স্টার্ট করি 0 থেকে। আচ্ছা। বুঝতে পেরেছেন? এবার কিন্তু আমরা হ্যাঁ। 19, 21 আর 24-এ প্রায় 50% বেশি হিন্দু ভোটটা পেয়েছিলাম। আচ্ছা। আমরা যদি 60 ক্রস করতে পারি, হিন্দু ভোটের 60% হিন্দু ভোট পেতে পারি, হুম। তাহলে পুরো খেলাটা বদলে যাবে, তাই পুরো বলছেন। খেলাটা বদলে যাবে। আমি মনে করি হ্যাঁ। হিন্দু ভোট, আমাদের হিন্দু ভোট আছে, যাদের হিন্দুত্ব আছে তাদের তাদের অলরেডি তারা বিজেপি কমিটেড ভোটার্স। না, কিন্তু কিন্তু কখনোই এটা অতিরিক্ত সাম্প্রদায়িকতার একটা দেখুন, বিষ সাম্প্রদায়িক কথার হয়ে বিষ যায় না, না? এটা কারণ হচ্ছে হুম। আজকে পশ্চিমবঙ্গে যে ধরনের ডেমোগ্রাফিক একটা বদলাও হয়েছে, চেঞ্জেস হয়েছে, হুম। তাতে বাঙালি হিন্দুরা মনে করে তাদের এটা হচ্ছে তাদের অস্তিত্বের লড়াই। মানে এবার তাহলে ফাইট ফর এক্সিস্টেন্সই হবে। আমি অত এক্সট্রিমে যাব না, কিন্তু আচ্ছা। সত্যি ওটাও একটা কিন্তু বড় এটা একটা বড় issue। বড় আচ্ছা, একটা ছোট্ট এই প্রশ্ন দিয়ে শেষ করি। আপনি মনে হয়, আমি যতদূর দেখেছি, আপনি অযোধ্যা নিয়ে কোনো বই লিখেছেন? না, আমি অযোধ্যা নিয়ে বই লিখিনি, আমার অযোধ্যা একটা বই লিখবো। হ্যাঁ। আমি দেখুন, আমি অযোধ্যা মুভমেন্টের সঙ্গে একদম 1990 থেকে একদম
মানে ইট ওয়াজ আ পার্ট অফ মি। হ্যাঁ, আর ওটার একটা কারণ ছিল, আমি মনে করি হ্যাঁ, যে সেই সময় ভারতবর্ষে যে ধরনের একটা ইন্টেলেকচুয়াল সংকট চলছিল, আনসার্টেনটি চলছিল, সেটাকে কাটানোর জন্য অযোধ্যা মুভমেন্ট একটা বড় অংশ দিয়েছিল, যে আমাদের একটা দিশা দেখানো। এটা ধার্মিক ইস্যু আমি কোনোদিন মনে না, আমি করি, ওটা বলছি না। আমি মনে করিনি। এই রাজ্যেও তো এখন তাহলে মন্দির মসজিদের রাজনীতি হচ্ছে। মানে মন্দির মসজিদের রাজনীতি সবসময় একই জিনিস 2-3বার রিপিট করে না। এখন যেটা এখানে সিম্পল ব্যাপারটা হচ্ছে, আমরা বাংলার ভবিষ্যৎটা কি, একটা ভবিষ্যৎ আছে, একদম কিন্তু সেটা কি ধরনের ভবিষ্যৎ একদম বলুন। একদম। আমরা কি মানে একটা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কি একটা পার্থক্য আছে না নেই? খুব খুব সুন্দর, গুড। স্বপনদাকে আজকে আর সময় হাতে নিয়ে আমাদের শেষ করতে হবে। লড়াইটা নিজেকে বাঁচানোর লড়াই, নাকি ধর্ম বাঁচানোর লড়াই, নাকি বর্ণ বাঁচানোর লড়াই, তার থেকেও স্বপনদার এই পুরো বক্তব্যে যেটা আমার কাছে খুব লিউক্রেটিভ, মানে খুব লোভনীয় মনে হচ্ছে, সেটা হচ্ছে একটা নতুন বাংলার লড়াই। যেটা আপনি বললেন যে আসলে আমাদের ভবিষ্যৎ, সামনের দিকে লক্ষ্য কি হবে, মানুষ কি পাবে, সত্যি কি মানুষ ভাবছে, নাকি আমরা ভাবছি কিন্তু আবার সেটা আমরা ওই মানে আমাদের ওই ড্রয়িং রুমের মধ্যেই আটকে রাখছি। অনেক অনেক ধন্যবাদ স্বপনদা সময় দেওয়ার জন্য। নমস্কার। অনেক